দাদার বিয়ে হয়ে যাবার পর থেকে আমি আগের মতো কেন আর বাবা মায়ের বাড়ি যাই না, আমার বাবা কেন আমার বাড়ি আসে না, বা বাড়ির আরো 5টা কেন মানুষ আমার বাড়ি আসে না, এই নিয়ে হাজারো হাজারো প্রশ্ন তোমাদের মনে ভিড় করেছে। আর সেগুলোর উত্তর দিচ্ছি না বলে অনেকে আবার রাগও করছো। তাই ভাবলাম এই একটা ভিডিও করে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে জানাই যে আমার পরিবারের সাথে আমার কি সমস্যা চলছে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ঠান্ডা তো প্রায় চলেই গেল, আমি জানি না আর ঘুরে ঠান্ডা পড়বে কিনা, তবে মনে হচ্ছে যতটুকু মনে হচ্ছে আর ঠান্ডা পড়বে না। তো ভাবলাম এই যে শীতের ঠান্ডাটা যে চলে যাচ্ছে তার আগে একবার এই পিঠেটা বানিয়ে দেখাই। জীবনে এই পিঠেটা প্রথমবার বানাচ্ছি। আমি একদমই মিথ্যা কথাটা বলবো না যে আমার মা ঠাকুমারা বানিয়েছে। বিশেষ করে এইসব পিঠে আমাদের জীবনে কোনোদিন দেখিও নি, মানে শুনিও নি নামে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে, আগের দিন যখন পিঠে বানিয়েছিলাম তখন না এই নারকোল, গুড় আর খানিকটা খোয়া দিয়ে না একটা বেশ ভালো একটা চাচির মতো বানিয়ে রেখেছিলাম। ওইগুলোকেই গোল গোল করে নাড়ুর মতো করে পাকিয়ে নিচ্ছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ কড়াইটার মধ্যে কিন্তু আমি জল গরম করতে দিচ্ছি। এইটা বানাবো আজকে হচ্ছে গোকুল পিঠে, বাট আমি এই পিঠেটা কোনোদিন বানাইও নি। খেয়েছি অনেক বছর আগেকার কথা বলছি, প্রায় আমি এটা খেয়েছি হচ্ছে 2015 সালে কি 14 সালে আমি এটা খেয়েছিলাম, কিন্তু কোনোদিন বানানো হয়নি। ভাবলাম এই বছর বানাই, যেহেতু ফ্রিজে সব কিছুই ছিল অ্যাভেলেবেল, তাই ভাবলাম বাড়িতে একটু বানিয়েই দেখি আমার হাতের জিনিস আমি নিজে খেতে পারি কি না পিঠেটা। তো এখানে দেখো পুরো মণ্ড পাকিয়ে নিয়েছি গোল গোল করে, জাস্ট নাড়ুর মতো করে জিনিসটা পাকিয়ে নিতে হবে। আমার যেহেতু এটার মধ্যে নারকোল, ক্ষীর সব কিছু দিয়ে মিক্স ছিল, তোমরা এটা শুধু ক্ষীর দিয়েও বানাতে পারো। আবারও আমি বলে দিচ্ছি এই রান্না কিন্তু আমার জানা নেই বা আমার পরিবারের কারুর জানা নেই। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি সোশ্যাল মিডিয়া দেখেই করছি, আমার কিন্তু কোনো রকম আইডিয়া নেই। যদি কিছু ভুল করে থাকি তাহলে কিন্তু তোমরা আমাকে একটু বলে দিও যে এইভাবে করতে নেই বা ওইভাবে করো না বৃষ্টি। এই যে গুড় দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছি, এটা খেজুর গুড় দিয়ে জলটাকে ফোটাচ্ছি, মানে এটার কোনো শিরা টিরা তৈরি করতে হবে না, জাস্ট একটা নর্মাল মিষ্টি জল রেডি করছি। এর মধ্যে একটু যাতে ঘন হয় জলটা, এটা দেখবে, মাথায় রাখবে। এখানে নিয়েছি ময়দা, তার মধ্যে অ্যাড করছি ঘি, আর ঘিটাকে ভালো করে ময়াম দিচ্ছি। বিশেষ করে না, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এবার যদি ভুল কিছু করে থাকি তাহলে সেটা আমাকে একটুখানি গাইড করে দিতে পারো তোমরা। এই ময়দাটাকে ভালো করে ময়াম দিতে হবে। এই যে ভালো করে মেখে নিচ্ছি ঘিটা দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এই যে মুঠো করলে যেমন কি সুন্দর দেখো একটা দলা পাকিয়ে যাচ্ছে, এরকম যেন হয় তবেই নাকি এই পিঠেটা খুব সুন্দর খেতে হয়। এরপর পুরো এই যে ব্যাটারটা দেখছো বানাবো, সেটা কিন্তু পুরো কাঁচা দুধ দিয়ে আমি বানাচ্ছি। এখানে প্যাকেট থেকেই দুধটা বার করে আমি অ্যাড করছি। এইটা বানাতে না পুরো আমার অনেকটা পরিমাণে দুধ লেগেছে, প্রায় 500 মতো এইটা দুধ লেগেই গেছে আমার। 500 থেকে একটু কম লেগেছে, 500 দুধ লাগেনি। তো এই যে ব্যাটারটাও আমার এখানে একদম রেডি। এবার ভালো করে এটাকে দেখো হাতের সাহায্যে ভালো করে এটাকে ঘেঁটে নিচ্ছি, মানে ফাটিয়ে নিচ্ছি, যাতে একটুখানিও দলা দলা বা মানে যেটা হয় শক্ত শক্ত আটার দলা থেকে যায়, সেই জিনিসটা যাতে না থাকে। আর যখন মাখবে না তখন অল্প অল্প দুধ দিয়ে মাখবে, তাতে কি হয় জানো তো, একবারে জমাট বেঁধে যায় না আটাটা, মানে ময়দাটা। তো এবার সাদা তেল গরম করতে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা ঘি দিয়ে ভাজতে পারো, আমি আর ঘি দিলাম না, কারণ প্রথমবার বানাচ্ছি, যদি কোনো মিস্টেক খারাপ হয় তাহলে সব জিনিসগুলোই নষ্ট হবে, ঘিটাও এমনকি। তো এখানে দেখো এই নাড়ুর মতো যেই শেপগুলো দিয়ে রেখেছিলাম সেইটাকে জাস্ট এই গোলাটার মধ্যে দিতে হবে, ময়দা গোলাটার মধ্যে। এটাকে জাস্ট চপ ভাজা যেরকম সেই রকম করে বেশ কোট করে জিনিসটাকে ভেজে নিচ্ছি। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই পিঠ ও পিঠ করে ব্রাউন করে জিনিসটাকে ভাজতে হবে। আর ফ্লেমটা কিন্তু একদম, তেলটাকে একদম গরম করে নেওয়ার পর না ফ্লেমটাকে একদম কিন্তু লোতে দিয়ে দিতে হবে, যাতে আস্তে আস্তে ভাজা জিনিসটা হয়। আমি উপর থেকে একটুখানি তেলও দিয়ে দিচ্ছি। আর আমার এই ছোটো কড়াইটা কিনে যে কী সুবিধা হয়েছে, আগে কি হতো সব কিছুতে আমাকে বড় কড়াইটা ইউজ করতে হতো, কিন্তু এটাতে কি একটা সুবিধা হয়েছে। আর এখানে দেখো ভাজা হয়ে গেলে না এগুলো অটোমেটিকলি নিচের থেকে ছেড়ে এসে পড়ে, এভাবে পাল্টি দিতে হবে। দেখো হালকা করে চামচ দিয়ে আমি পাল্টি করে দিচ্ছি, অটোমেটিকলি ছেড়ে চলে আসছে। এক সাইডটা আমার খুব সুন্দর করে মানে ভাজা হয়ে গেছে লাল লাল করে, তাই আমি পাল্টি করে দিচ্ছি এটাকে সুন্দর করে। আমার এখানে জানো তো কোনো রকম প্রবলেম হয়নি, মানে যেহেতু এটার মধ্যে নারকোল আছে, যেগুলো একদম চাছি দিয়ে বানিয়েছিলাম সেগুলো না একটুখানি কি হয়েছিল, ফেটে একটু বেরিয়ে যাচ্ছিলো। কেন বেরিয়ে যাচ্ছিলো বুঝতে
বুঝতে পারিনি। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি চিনির শিরার, তারপরে জাস্ট ভাজছি আর ওটার মধ্যে অ্যাড করছি, মানে সরি গুড়ের শিরাটা যেটা আছে না ওটা খুব একটা গরম না থাকলেও চলবে, মানে হালকা গরম থাকলেও চলবে, খুব সুন্দর ওটাতে না জুসি হয়ে যায় ব্যাপারটা। তো এই যে প্রত্যেকটা জিনিস এইভাবে একটা একটা করে নিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। এগুলো করতে আমার অনেকখানি সময় লেগেছে, কারণ পুরোটাই লো ফ্লেমে করছিলাম আর বেশ মজাও লাগছিলো, নতুন কিছু রান্না করতে বেশ ভালো লাগে। তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। প্রীতমের জন্য এখানে একটু দুধ পিঠে বানিয়েছি, এখানে দুধ গোকুল পিঠেটাও করেছি, দুধের শিরার মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে রস গোকুল পিঠে। আর এখন আমি রেডি হচ্ছি, সেটা হচ্ছে তোমাদেরকে বলছি, আমি যাব হচ্ছে বাবা মায়ের বাড়ি। এটা হচ্ছে সরস্বতী পুজোর বিকাল দিকে, সকাল দিকে শাড়ি পরেছি, এমনকি এতগুলো যে পিঠে বানিয়েছি সেই পিঠেগুলোর একটা স্টোরি আছে, সেটা পরে বলছি আমি। এই যে এখন রেডি হয়ে নিচ্ছি, এই সোয়েটারটা পরেছি, আর এই সোয়েটারটা যে যতবার পরেছি যত জায়গায় গেছি সবার কাছে এত প্রশংসা পাচ্ছি, মানে সবাই বলছে বাহ সোয়েটারটা তো খুব সুন্দর তোর। মানে আমার না খুব ভালো লাগছে যখন নিজে পছন্দ করে কিছু কিনি আর সেই জিনিসটা অন্যদেরও পছন্দ হয়। তো আমাকে সবাই লিঙ্ক চাইছে যে কোথা থেকে নিয়েছি, আমি বলে অনলাইন থেকেই নিয়েছি। তো এখানে যেহেতু আমি র্যাপিডও করেছিলাম তো ওরা ক্যান্সেল করে দিয়েছিল। এখন আমি যাব হচ্ছে বৌমনিদের বাড়ি, বৌমনির বাপের বাড়ি যাব, তারপরে ওখান থেকে আমি বাবা মায়ের বাড়ি যাব, কারণ বৌমনিদের বাড়িতে সরস্বতী পুজো হয়, তো সেইখানে যাব। তারপরে আমি ওইখান থেকে একদম ডাইরেক্ট বাবা মায়ের বাড়ি যাব। আর প্রীতম যেহেতু কাজে গেছে তো সেই কারণে আমাকে একাই সব কিছু হ্যান্ডেল করতে হবে, যেতে হবে। তো চলো, তো এখন আমি বাড়িতে চলে এসেছি, মানে মা বাবার বাড়িতে। এখানে আবার অ্যাপার্টমেন্টে সকাল থেকে খেলাধুলা চলছে, খাওয়া দাওয়া চলছে। তো যেহেতু আমাকে অর্ককেও বলেছিল যেতে, সেই কারণে আমি মা অর্ক মিলে ডিনার করতে গেছিলাম ওখানে। আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা একদমই খারাপ হয়ে গেছে, এটা হয়তো অনেকেই আমাকে বলেছ যে দাদার বিয়ের পর কি তোমার সাথে তোমার ফ্যামিলির সম্পর্ক খারাপ হয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা ভুল ভাবছো, এমনটা কিছুই হয়নি। আমাদের সবার সাথে সবার সম্পর্ক একদম সুন্দর আর মধুর আছে। আমার খুব একটা এখন যাওয়া হয় না, দুটো কারণ, এক হচ্ছে বাবা মা এখন অনেকটা দূরে চলে গেছে, আর দ্বিতীয় হচ্ছে ছেলের কিন্তু সামনে পরীক্ষা, তো সেটা আমাকে দেখতে হচ্ছে, সেই কারণে আমি খুব একটা যেতেও পারি না, থাকতেও পারি না। আর বাকি রইল বাবা মা আর আমার ফ্যামিলির 5টা মানুষ কেন আসে না আমার বাড়ি, সেটা নিয়েও আমি তোমাদেরকে বলে দিই। প্রথম কথা, আমাদের ফ্যামিলিতে 5টা মানুষ তো নেই, 4জন মানুষ আছে। এক বাবা মা দাদা বৌদি। দাদা কাজে ভীষণ ব্যস্ত আর বাবাও নিজের কাজে ভীষণ ব্যস্ত থাকে। আর মা আমার বাড়ি গিয়েছিল, তোমরা দেখেছো। আর দাদা বৌদিও মাঝে মাঝে গিয়ে আমার সাথে দেখা করে আসে, সেইটা আমি আর ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরি না, সেই জন্য হয়তো তোমরা জানো না। তো এর থেকে বেশি আর কিছুই কিন্তু না। তোমরা আমাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করছো আমি বুঝতে পারছি, কিন্তু এতটাও দুশ্চিন্তা করার কিছু নেই, সব কিছুই ঠিকঠাক আছে। শুধু শুধু এত কিছু চিন্তা করো না তোমরা। সকালবেলায় উঠে দেখো, এখন আমরা যেহেতু কালকে রাতে বাড়ি যাইনি, প্রীতম এদিকেই চলে এসেছিলো, কিন্তু আজকে সকালে বাড়ি যাব বলেছিলাম, কিন্তু বাবা আমাদেরকে যেতে দেয়নি, আজকে সকালে বাড়ি আটকে দিয়েছে আমাদেরকে। শ্বশুর বাপের ঘর কোনো ঘরেই ঘুমাতে না, জানো? সকাল সকাল উঠবে, ঠাকুর প্রণাম করবে, মা বাবাকে প্রণাম করবে, স্নান করবে, এইগুলো দিয়ে আমি ঘরে বসে। এইটা আমরা বাড়ি আসার পর একটা পুচকির জন্য একটা ড্রেস কিনছিলাম। এই ড্রেসটা কেনার কারণ হচ্ছে তার আজকে মুখে ভাত, মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িরই সামনে একটা পুচকি হয়েছে, ও আমার কোলে মাঝে মাঝে আসে, আমার খুব ভাল লাগে। তো রামদা ওনার নাম, তো ওনার মেয়ের আজকে হচ্ছে মুখে ভাত, তো তার জন্যই একটা ছোট্ট ড্রেস দেখতে গেছিলাম। আর এই ড্রেসগুলো দেখলে না আমার কিছু বছর আগেকার অর্কর কথা মনে পড়ে যায়। অর্কর জন্য জানো তো আমি এরকম ছোটো ছোটো জামা কিনতে আসতাম, আর এরকম স্টাইলেরই জামা ওর জন্য কিনতাম, আর ওকে ভীষণ কিউট লাগতো দেখতে, তোমরা যারা ছোটোতে দেখেছো জানবে। তো এইখানে তারপর একটু খাবার খেতে চলে এসেছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এখানে অর্ক যেভাবে করছিলাম আমি ওকে কপি করছিলাম, কারণ বাড়িতে সারাদিন ও আমাকে কপি করে, সেই জন্য ভাবলাম আমি ওকে একটুখানি কপি করি, দেখি কীরকম লাগে ওর। তো
তো আমরা কিন্তু মাঝে জানো তো অনেক কিছু করেছি, তবে এই অনেক কিছুর মাঝে আমি সবটা তোমাদেরকে বলতে পারি না বা ভিডিওতে তুলে ধরতেও পারি না। তা বলে এইটা না যে কোনো কিছু খারাপ কিছু আছে। মাঝে আমি বাবা মা একদিন মাসির বাড়ি গেছিলাম, কিছুক্ষণ ছিলাম। আমি গেছিলাম হচ্ছে গোটা সেদ্ধ খেতে, তো সেই কারণেই যাওয়া। তো এইখানে খাবার টাবার খেয়ে আমরা চলে এসেছি রেডি হতে। এখন শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে চুড়িদার পরেছিলাম, তারপরে ভাবলাম না একটা শাড়িই পরি, শাড়িগুলো তো পরা হয় না, তো এই অনুষ্ঠানগুলোতেই পরে নিই। তো এখানে শাড়িটাও পরে নিয়েছি। আর আমার বর তো আমাকে ঘুরতে নিয়ে যায় না, তাই এই নতুন শাড়িটা আমার ভাঙাও হয়নি। বৃষ্টিকে শাড়ি পরে কেমন লাগছে আজকে? নিউ শাড়িটা পরে কম্বিনেশনটা দারুণ। আর তুই কলারটা ঠিক কর খেপা। আমার সরস্বতী পুজোয় পড়ার কথা ছিল, আমার বর এত কাজে ব্যস্ত, এদিকে আয় আমার কাছে, কলার ঠিক করে দিয়া। এত ঘুরে বেড়াচ্ছে। আয় তুই জামাটা খোল বাবা, তোকে ইস্ত্রি করে দিই, বিচ্ছিরি দেখতে লাগছে। হ্যাঁ ওকে ঠিক করে পড়া। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, প্রীতমও খাওয়া দাওয়া করেই কাজে যাবে। ওদের না নিয়মকানুনগুলো ভীষণ ভালো লাগলো আমার, যেহেতু ওরা একটু মানে নেপালি, তো ওদের নিয়মকানুন বেশ সুন্দর। ওদের কিছু একটা চালের কিছু টিপ ছিল, সেই টিপটা বাচ্চাটাকে দিচ্ছিল। আর এখানে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো তো, এত সুন্দরভাবে খাচ্ছিল, খাবারটা না দিলেও পুচকিটা কাঁদছিল। আর আমি ওই জিনিসটা দেখে ভীষণ পরিমাণে হাসছিলাম, আর কিছু না। মানে ওকে খাবারটা দিলেও চুপ হয়ে যাচ্ছিলো, কিন্তু ওই যে চালের দেখছো না মাথার উপরে দিচ্ছে, এই জিনিসটা করলেও ভীষণ পরিমাণে বিরক্ত হচ্ছিল। আর এই জিনিসটা দেখে বাদবাকিরাও সব অবাক, মানে একটুও কাঁদেনি, শুধু ওই খাবারটা খাবে বলেও কাঁদছিল, খিদেও পেয়েছিল সেই কারণে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া ভীষণ সুন্দর করেছিল অ্যারেঞ্জমেন্ট। এটা আমাদের যেই বাড়িটাতে ভাড়া থাকি সেই বাড়িতেই এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল, গ্যারেজের ওই দিকটাতে। আর যেহেতু দুদিন ধরে ভীষণ হেভি খেয়ে আসছিলাম, তো ওই জন্য জানো তো আমার খেতেও ইচ্ছা করছিল না। অর্কর শরীরটাও খুব একটা ভালো ছিল না, তারপরও জানো তো প্রতিটা খাবার এত টেস্টি লাগছিল, মানে খুব ভালোর মধ্যে রান্না করেছিল, ভালোও লাগছিল খেতে। তো এখানে অবধি আমি ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি, আর বেশি করিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।